অ্যাবাউট অল থিংস তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা শিখব সমাহার বৃদ্ধির অঙ্ক। দেখো, এনএম জিএনএম এর যারা যারা পড়াশোনা করছো তারা ভাবছিলে স্যার কিভাবে পড়াশোনা করা যেতে পারে ম্যাথ নিয়ে সবারই ভয়। ওই ভয় দূর করার জন্য দূর করার জন্য চলে এসেছে তোমাদের আমির স্যার, তোমাকে সুন্দর করে ম্যাথ বোঝানোর জন্য। ঠিক আছে, দেখো আজকের এই ভিডিওতে আমরা শিখবো সমাহার বৃদ্ধি। যেমন করে আমরা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ অলরেডি শিখেছি, আজকে শিখবো আমরা সমাহার বৃদ্ধি। এই সমাহার বৃদ্ধিতে জাস্ট আমি দুটো ফর্মুলা শেখাবো। একটা ফর্মুলার মধ্যে দুটো কনসেপ্ট, তার মধ্যে থেকে যে কোনো প্রবলেম তুমি নিজে থেকে পারবে, আমি গ্যারেন্টি। যদি না শিখতে পারো, না বুঝতে পারো, কমেন্টে জানাবে, আমি চ্যানেলে ভিডিও ডিলিট করে দেবো, কনফার্ম গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, দেখো প্রথমত আমার হচ্ছে সমাহার বৃদ্ধির মধ্যে কি কি ইম্পর্টেন্ট রয়েছে এবং কি জিনিস তোমাদেরকে শিখতে হবে সেটা একটু শুনে নাও। প্রথমত দেখো, সমাহার বৃদ্ধি এই যে কথাটা এখানে বলা আছে, এখানটা থেকে আমাদের কি দেখতে হবে, ভালো করে দেখবে। সমাহারে এই বৃদ্ধিকে কি বলা হয়? সমহারে বৃদ্ধি ঘটলে তাকে সমাহার বৃদ্ধি বলে। ইউনিফর্ম রেট অফ গ্রোথ মানে কি? ধরো এখানে একটা মানুষ ছিল, ঠিক আছে, তার জীবনের মানে কি বলবো, এটা ধরো তার জীবন, লাইফ, আর জীবনের শান্তি, পিস। তার গ্রাফ মানে এখানে জীবন শুরু হয়েছে, এভাবে চলছে, তার জীবনে উন্নতি দেখো কত উন্নতি হয়। ঠিক আছে, যদি বলা হতো যে এর জীবনে তো ঠিক আছে, এটা প্রবলেম মানে ভালো আছে, নো প্রবলেম। যদি বলা হতো যে না, জীবন এবং তার জীবনে শান্তি না, মানে দুঃখ, কষ্ট, স্যাডনেস এবং ধোকা খাওয়া, ঠিক আছে, মানে ব্রেকআপ হওয়া, এই সবগুলো, তার মানে তার জীবনটা শুরু হয়েছে এখান থেকে, তার জীবনে এখান থেকেই ধোকা খেতে শুরু, মানে ওর জীবনে উঠছেই না, উপরে যদি একবার ভালোবাসা হয়েছে তো আবার এইভাবে হয়ে গেছে, এইভাবে নিচে। এটা হচ্ছে তার জীবনের দুঃখ কষ্টের গ্রাফ। এটাই হচ্ছে ব্যাপার। যদি একইভাবে বৃদ্ধি হতেই থাকে সেটাকে বলা হবে কি, যে সমাহার বৃদ্ধি বা সমহারে বৃদ্ধি, মানে একইভাবে উন্নতি হওয়া। ঠিক আছে, বোঝা গেল? সমহারে হ্রাস ঘটা মানে কি, মানে ধরো এখানে শুরু হয়েছে গ্রাফটা, উপর দিয়ে যাচ্ছে না, ডাইরেক্ট নিচে নিচে একেবারে নিচে চলে যাচ্ছে, মানে এর জীবনে কারণ হলো তো যারা যারা পড়াশোনা করছে, পড়াশোনা করে ধরো জীবনে কষ্ট ভাই, এত মেহনত, তারপরে চাকরি হয় না, সারা জীবন লাস্ট পর্যন্ত জীবনে গিয়েও মৃত্যু হয়ে গেল, চাকরি পেল না, তার জীবনের গ্রাফটা এরকম হবে। এটা হচ্ছে সমহারে হ্রাস, মানে ডেপ্রিসিয়েশন মানে কমা, আর একটা গ্রোথ মানে বৃদ্ধি পাওয়া। এইটুকু যারা যারা বুঝে গেছে তারা চ্যাপ্টার শিখে গেছে ভাই। এবার হাততালি দাও সবাই, হাততালি এভাবে যে না শিখে গেছে। বাস্তব কথা, যারা যারা বুঝতে পেরেছে এই জিনিসটা তারা শিখে গেছে। এবার স্যার সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই বাবুসোনাটা। কোন বাবুসোনাটা? এইটা দেখো, মনে করি একটা শহরে বর্তমান জনসংখ্যা পি, মানে একটা শহর আছে ধরো, সেখানে জনসংখ্যা আছে পি, জনসংখ্যা বৃদ্ধির আর হচ্ছে R%, মানে প্রত্যেক বছর R% করে জনসংখ্যা বাড়ছে, মানে আজকে 100 জন ছিল, পরের বার ধরো 10% বেড়ে মানে 110 জন হয়েছে, এরকম ব্যাপার। ঠিক আছে, n বছর পরে জনসংখ্যা হবে, এখানে মনে রাখবে যে n বছর পরে মানে আজ থেকে পরে জনসংখ্যা হবে, এটা বলেছে। মানে কি, একটা হবে যে হবে, আর একটা ছিল দেখবে যে ছিল বলে। একটা প্রশ্নতে হবে লেখা থাকবে, একটা প্রশ্নতে লেখা থাকবে ছিল। n বছর পরে জনসংখ্যা হবে, তাহলে ফর্মুলাটা কি, p * 1 + r/100। যদি এখানে বলতো যে হ্রাস পেয়েছে তাহলে এখানে মাইনাস হতো। ঠিক আছে, বোঝা গেল ফর্মুলা? চলো এবার আমরা অঙ্ক দেখি। বলেছে 8000 জন ছিল, R% হারে 5% হারে বৃদ্ধি পাচ্ছে, 2 বছর পরে কতজন হবে? 4000। ফর্মুলা বসিয়েছে, ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দেখলে সমাধান করে হয়ে গেছে। ঠিক আছে, চলো দ্বিতীয় পার্টে যাই। সেম প্রশ্ন, আলাদা কিচ্ছু নেই। দেখো ওই আমরা আগের মান যেটা শিখেছিলাম সেইভাবে করতে পারি চক্রবৃদ্ধি সুদের মতো, বাট ডাইরেক্টলি এই যেটা জনসংখ্যা 3 বছর পরে জনসংখ্যা হবে মানে কি, সুদে আসলে কতটা বাড়বে, যেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি ছিল, সেটাই ফর্মুলা। তাই এখানে দেখো কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ 2 লাখ ইনটু 1 + 2% হারে বৃদ্ধি পাচ্ছে 3 বছরে। ফর্মুলা বসিয়েছে, ক্যালকুলেশন করে হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমি এবার তোমাকে শেখাচ্ছি তৃতীয় প্রবলেম, যেটা একটু আলাদা, মানে যেটা বললাম না তোমাকে ছিল। দেখো এটা কি বলছে, এখানে দুটোই অঙ্ক হয়, এর বেশি অঙ্ক নেই। কোন রাজ্যের পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানে মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বের বছর তুলনায় 10% হ্রাস পেয়েছে। মানে ভাবো যে একটা টাইম রাস্তাতে যে ইনসিডেন্ট হতো, যে ইনসিডেন্ট গুলো ঘটতো, মানে অ্যাক্সিডেন্ট গুলো, ধরো এটা হচ্ছে অ্যাক্সিডেন্টের হার, সেটা কত, আগে ছিল যা ছিল তার থেকে 10% কমেছে। মানে ধরো আগে যা ছিল তার থেকে 10% কি হয়েছে, কম হয়েছে। মানে ধরো আগে 100 জন মারা যেত, এখন 90 জন মারা যাচ্ছে, এরকম একটা ব্যাপার। 100 জন থেকে 90টা কমেছে, মানে ঠিক আছে, টোটাল এরকম ব্যাপার, 10টা কমেছে, 90 হয়েছে। পূর্বে বছর তুলনায় 10% হ্রাস পেয়েছে, মানে আগে যা ছিল তার থেকে এখন সেটা কমেছে, এটা বলছে। বোঝা গেছে? দ্বিতীয়ত
বর্তমান বছরে ওই রাজ্যে যদি এতটি পথ দুর্ঘটনা ঘটে, মানে এখন, আগে যাওয়া তো পর বাদ দাও ভাই, এখন হচ্ছে 2916, এতটি এখন ঘটনা ঘটছে যেটা পথ দুর্ঘটনা, ঠিক আছে? 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা বলছে। তার মানে কি, এখন বলেনি, এবার বলছে আবার এখানে। তাই 1 বছর, 2 বছর, 3 বছর, তাহলে এখন যদি বলে যে 3 বছর পূর্বে, মানে এই বর্তমান হিসাব করে যদি বলি এখান থেকে 3 বছর পূর্বে কত ছিল, এটা জিজ্ঞেস করেছে। আমরা আগের বেলা কি করছিলাম, যে পরবর্তীতে কত হবে, 3 বছর পরে কত হবে, এই কি বলছে 3 বছর আগে কত হবে। মানে দেখো, এইটা যদি তোমার মেন লাইন হয়, জিরো লাইন, তো আমরা এগুলো শিখছিলাম চক্রবৃদ্ধি সূত্রের এখানে, যে 1 বছর বছর 3 বছর পরে কত হবে। এখন এটা কি বলছে, বাবা সোনা 3 বছর আগে কি হবে, মানে এখন যদি তোমার কাছে 100 টাকা থাকে, 5 বছর পরে কত হবে, 5 লাখ টাকা হতে পারে। আগে কত ছিল না, টাকা না থাকতেও পারে, বাপ মায়ের টাকা মানে ধরো বড় হচ্ছিল কি ব্যাপার, এইটা বোঝাতে চাইছে, বোঝা গেছে? তখন কি করা হচ্ছে, 3 বছর পূর্বে ওই রাজ্যের দুর্ঘটনার সংখ্যা ছিল এক্স, ধরে নিল, তা 3 বছর পূর্বে। এখন যদি আমি নর্মাল ধরি, তা এর হিসাবে 3 বছর আগে কত ছিল এটা ধরতে তো হবে, তাই না? সেটা এক্স ছিল, মানে এটা ধরো ওই হিসাবে বর্তমান, তাহলে বর্তমানে ওই রাজ্যের দুর্ঘটনার সংখ্যা কত হবে, 3 বছর পূর্বে যা ছিল, তাহলে পরে গিয়ে তো কমেছে, তাই না? পরে তো কমেছে, তাহলে এক্স জন ছিল ঘটনা ঘটতো, তার হিসেবে 10% করে কমছে, দিয়ে এতটা হচ্ছে, মানে এখন বর্তমানে এত। আগে এক্স ছিল, আগে ধরো এক্স ছিল, সেখান থেকে এইটুকু করে বাড়তে 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 মানে ধরো জনসংখ্যা কমেছে, কমে এতটা হয়েছে, সেটা কতটা, এইটা এক্স ইন্টু 1 - 10/100⁻³ এবার যেটা এক্স ছিল এটা হয়েছে, এখন তো সেটা বলেছে কত, 2916, মানে কমার পর 3 বছর পরে তো বর্তমানে এটা হচ্ছে না, তা সেটার সঙ্গে সমান করেছে। তার মানে কি, যখনই প্রশ্নতে লেখা থাকবে যে কত ছিল, ছিল বললেই আমরা ধরে নিব যে কত বছর, মানে যেটা বলবো 3 বছর পূর্বে কত ছিল, এক্স ছিল ধরে নিব, দিয়ে বসাবো, এই ফর্মুলাটা বসাবো, দিয়ে যেটা দেওয়া থাকবে যে বর্তমানে কতটা আছে সেটার সঙ্গে সমান করব। এটাই আমি শেখাতে চাইছিলাম। দেখো এবার আমি এখান থেকে অঙ্ক করে, দেখো এখান থেকে তোমাদের যে কোষে দেখে অঙ্ক আছে সেখান থেকে অঙ্ক করে। প্রথমত প্রথম প্রশ্নটা দেখো কি বলছে, কি পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000, ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3%, 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে, আমি কি বললাম হবে। তাহলে এখানে কি আছে, কত হবে বলেছে, হবে মানে কি ডাইরেক্ট বাড়বে। ফর্মুলা কি, 1 নম্বরটা করছে আমরা, ফর্মুলা কি পি ইন্টু 1 প্লাস, এখানে দেখো বৃদ্ধি পেয়েছে তাই প্লাস r/100 টু দি পাওয়ার n, সেটাই তো কত হবে, মানে এটা 3 বছর, সরি 2 বছর পরে, এটা হচ্ছে 2 বছর পরে কি হবে জনসংখ্যা, মানে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তাই বলেছে। তাহলে কি হবে, এখানে দেখো পি এর মানটা কত, 10,000 বসালাম, ইন্টু 1 প্লাস r/r মানে কত 3%, তাই 3 রাখলাম, আর নিচে 100 টু দি পাওয়ার n মানে কত হবে 2 বছর, ঠিক আছে? এবার দেখো এখানে কি হবে, 10,000 ইন্টু 100 ইন্টু 3 মানে 103 হবে। তাহলে 103 কে নিচে 100, এটা যেহেতু 2 আছে আমরা দুইবার গুণ করব, 103 ইন্টু 100, এই দুটো শূন্য কাটলো, দুটো চারটি শূন্য কাটলো, 1 2 3 4 পুরো বাদ। তাহলে 103 গুণিত 103 গুণ করলে তো হয়ে যাবে, তাই না? তাহলে কত হবে, আমি শিখেছি এটা গুণ করা তোমাদেরকে, 103 গুণ করা শিখিয়েছি, কি করে হবে, 3 3 9, আর এটা হচ্ছে কত 0 3 3 6 আবার 0 1, মানে 10,609 জন, টাকা না অ্যাকচুয়ালি, সরি এত জন, মানে 2 বছর পরে এত জন, মানে ওই গ্রামের জনসংখ্যাটা হবে, ঠিক আছে? আগে ছিল ধরো 10,000, এখন কত বাড়ছে, তার মানে 609 জন বাড়ছে, এটা হচ্ছে তোমার মানে চক্রবৃদ্ধি সুদের মতো ব্যাপার, ঠিক আছে? এতটা বাড়ছে। এবার আমি এই প্রশ্ন থেকে একটা নতুন প্রশ্নতে যাব, যেটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে কোথায় দেখো, মানে এইটা যা আছে এটা কত হবে, একই অঙ্ক, এটাও তাই সেম অঙ্ক, এইটা আলাদা। 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, একটা ছিল হবে আর একটা ছিল ছিল, ছিল বললেই ধরে নিতে হবে 2 বছর পূর্বে কত ছিল, এখানে এক্স জন, ঠিক আছে? এবং বর্তমানে কত বলেছে, 3,528 জন। এই অঙ্কটা করেছি আমরা, আগের অঙ্কটা করেছি, সেম অঙ্ক, কোনো ব্যাপার না, ওই 3200 হবে অ্যান্সার, আমি বলে দিলাম মুখে, ঠিক আছে? ওটা মিলিয়ে নিয়ে ওটা আমি বুঝিয়ে দিচ্ছি। তার মানে কি ফর্মুলা কি, এটা কত নম্বর অঙ্ক, 4 নম্বর। এক্স ছিল, বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, দেখবো বৃদ্ধি পেয়েছে, মানে প্লাস হবে, তাহলে 1 প্লাস 5/100 টু দি পাওয়ার কত, 2 বছর, তাই 2 দিলাম, আর এখানে কত 3,528, ওই যেটা দিয়েছিল সেটাই, আর কোনো পার্থক্য নেই।
ওই আমরা যদি কাটাকাটি করি তাহলে 5 কোটি 100, 20 20 মানে এখানে 21 হবে, 21/20, তাহলে x ইন্টু 21/20 তার হোল স্কয়ার, আর এখানে হচ্ছে 3528। এটা আমি আগের অঙ্কতে করেছিলাম। দিয়ে এটা তোমার 441 হবে, আর এটা তোমার হবে কত, 400 হবে। দিয়ে কাটাকাটি করার পরে 441 দিয়ে কাটলে এটা 8 দিয়ে কাটবে, 8 দিয়ে কাটার পরে 8 এর সঙ্গে আবার 400 গুণ হবে, দিয়ে 3200 অ্যান্সার হবে। এটা সমাধান করলেই পারবে, কোনো ব্যাপার না। তার মানে কি, এটা দেখো কি রয়েছে, 3 বছর পরে কত হবে, মানে এটা তোমার নরমালি একের মতো। এটা দেখো কত হবে, একই অঙ্ক। এটাও কত হবে, একই অঙ্ক। কত ছিল এইটা, আর এই 4টা একই রকম, এই 4 আর 10 হচ্ছে একই রকম। এবার বলো কারা কারা বুঝতে পেরেছো, কারা কারা বুঝতে পারোনি, আমাকে বলো। এই চ্যাপ্টারটা একেবারে ছোট অ্যান্ড সহজ, তো এতটুকু সময় দিলেই আরামসে হয়ে যায়। যারা যারা বুঝতে পারেনি আমাকে জানাও, যদি বুঝতে না পারো আমাকে বলো। আর যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি আমাদের, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে আমরা তোমাদেরকে জয়েন করে দেবো। এবং তোমাদের বন্ধু বান্ধবকে ভিডিওগুলো শেয়ার করো, জানে ওরাও যেন তোমাদের এনএম জেনেম তোমার সঙ্গে পড়াশোনা করতে পারে। বাকি তো জীবনের ব্যাপার, যে কোথায় গিয়ে সিলেকশন হবে কখন হবে সেটা তোমার তুমিও জানো না, বা মানে কেউ জানে না, ঠিক আছে। সকলকে সাহায্য করাটা আমাদের কাজ, অ্যান্ড বন্ধু বান্ধব যদি সিলেকশন হয় সবার ভালো লাগবে, তাই না? এবার দেখো, আমাকে একটা জিনিস করে দেখাবে তোমাদের মধ্যে যারা স্টুডেন্ট আছে। আমি এই 10 নম্বরের একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে, এইটা আমি কমেন্টে অ্যান্সার চাই, যে কতটা হয়েছে আমাকে জানাবে। এটা কিন্তু আমি কমেন্টে অ্যান্সার চাই। আমি একটা জিনিস করতে চাই, যে তোমাদের জন্য মানে আগের বছরে কি এসেছিল সেইটা আমি একবার দেখব। যদি এমন কিছু প্রশ্ন আসে, 2025 এরকম আসেনি, 2025 সরল সুদ থেকে এসেছিল 3 মাসের জন্য, খুব সহজ এসেছিল, ঠিক আছে। তো আমরা সেটা দেখব, যে তার আগে কি এমন কিছু কিছু এসেছিল যেটা তোমাদের জন্য কাজে দেবে। যদি মনে হয় তাহলে কিন্তু আমি একটা প্রবলেম করাবো। 2025 আমি দেখছি না, 2024 দেখছি 2024 কি এসেছিল, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে ব্যাপার, এর বেশি কিচ্ছু নেই, আমি যেটা শেখালাম ওইটা করলেই হয়ে যাবে। এখানে দেখো কি রয়েছে, এই অঙ্কগুলো কি, মানে অনেকে আবার ভয় করবে, স্যার কিভাবে হবে এই অঙ্ক দেখে, তো মাথা খারাপ করছে আমার, এরকম ব্যাপার অনেকে ভাববে, তাই না। আমি একবার দেখছি যে এরকম কোনো অঙ্ক এসেছিল কিনা। লম্বিতা চোঙ বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ দেখো এসেছিল, এসেছিল এই অঙ্ক। এসেছিল তোমাদের কি 2024-এ, যদি বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো আসলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 121 টাকা হয়, তাহলে আসল কত। এটা একদম মুখে মুখে করা যায়, বাট আমি তোমাদেরকে বুঝিয়ে করাচ্ছি যাতে ভালো সুবিধা হয়। চক্রবৃদ্ধি সুদ বলেছে 10% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 121 টাকা। আমি যদি ফর্মুলা ফেলি, ধরো এই অঙ্কটা করছি, হ্যাঁ, এখানে বলেছে আরটা কত বলেছে, 10%, ঠিক আছে। টাইমটা কি বলেছে, 2 বছর, 2 বছর। আর চক্রবৃদ্ধি সুদ যেটা বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ সেটা কত, 121 টাকা, ঠিক আছে। এবার দেখো বাচ্চা মাটিদেরকে একটা জিনিস বুঝতে হবে, তোমরা হচ্ছে আমার পুকি লোক সবাই, আমার পুকি স্টুডেন্ট সবাই, ঠিক আছে। স্যার এখানে যেটা ফর্মুলা আমরা শিখেছিলাম, আপনি শিখেছিলেন চক্রবৃদ্ধি সুদ না সমল চক্রবৃদ্ধি, কি শিখেছিলেন স্যার? আপনি আসল টাকাটা এখানে বলেননি, যে টাকাটা জিজ্ঞেস করেছে না, যে কত টাকা, কত টাকা, সেটা আপনি কিন্তু এখানে লিখেননি, তাই না। কোন আসলের, কোন আসল, সেটা পি টাকা ধরে নিলাম, পি টাকা। তাহলে পি টাকা 1 প্লাস পার্সেন্টেজ হার, মানে 10/100 টু দি পাওয়ার 2 বছর। এখান থেকে যদি আমি আসল টাকাটা বাদ দিই, পি টাকাটা, তবেই সেটা চক্রবৃদ্ধির সঙ্গে সমান হবে। তাহলে আমি এখান থেকে পি টাকাটা বাদ দিচ্ছি, সেটা সমান কত, চক্রবৃদ্ধি সুদ ওই 121 টাকা, তাই তো। সুদ আসল মাইনাস আসল, তাহলে সুদটা হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার দেখো ফর্মুলা, পি টাকা যদি আমি কমন নিই, কমন নিতে পারি, পুরো থেকে বেরিয়ে আসলো, এটা কাটলে 10 নিচে হয়, 10 প্লাস 1 মানে 11/10, মানে 11 আবার মাথায় কি আছে, 2 হোল স্কয়ার আছে, তাহলে 11 11 121, আর নিচে হচ্ছে 10 10 100, আর এখান থেকে বেরিয়ে চলে এসেছে, এখানে মাইনাস হবে, তাই তো। পিটা বেরিয়ে চলে এসেছে এখান থেকে, বোঝা গেছে না বলো, বোঝা গেছে কিনা বলো, বলতে হবে না বুঝতে পারলে, আমাদের একটা স্যার বলতো এরকম, ঠিক আছে। আমিও কপি করে দিলাম, নাম স্যারের আমি মনে করতে পারছি না, ভুলে গেলাম। আমাদের রিয়াল এনালাইসিস পড়াতেন, ঠিক আছে, দেখো স্যার খুব ভালো। এবার দেখো এখানে কি হবে, 100 দিয়ে এখানে যদি এই করে এখানে নিচে লিখি, তো উপরে 121 আর নিচে কত, এই 100টা এখানে চলে যাবে, আর এখানে হচ্ছে 121, ওকে। দেখো বাচ্চা বাড়ি, পি ইনটু 121 মানে 100 মানে কত, 21, আর নিচে তোমার 100, আর এখানে হচ্ছে 121, বোঝা গেল। পি এর মানটা কত হবে, গুণ করে দিয়ে পরে 121 ইনটু 100/100। আমি কিছু ভুল করলাম কি, জানি না বাচ্চা বেটা, আমি কিছু ভুল করেছি কি, আমি জানি না, লিটারালি জানি না।
আসল কত বলেছি? মনে হয় আমি কোথাও ভুল করে দিয়েছি, কনফার্ম ভুল করেছি আমি। 11 করে 121 হয়, ভালো কথা। অ্যান্ড 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছিল না, আমি মাইনাস করলাম 121, মানে 121 মাইনাস 100, ঠিক আছে, অসুবিধা নেই। আর এখানে কত বলেছিল চক্রবৃদ্ধি সুদ, কত বলেছিল? চক্রবৃদ্ধি সুদ বলেছিল 121 টাকা, তাও ঠিক আছে। তো আমি কেটে দিলাম, তাহলে তো আমার হিসাব মতো 121 টাকা হয়ে যাচ্ছে আসল টাকা, তাই তো? এটা তো আসল চলে আসছে। বাট আমি কোথায় ভুল করলাম? বাট চক্রবৃদ্ধি সুদ তো 121 টাকা বলেছিল, কিন্তু আমি তো কি করলাম ভাই, এটা কি করলাম, সুদ আসল মাইনাস আসল। ও সরি 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 সরি, না ঠিকই তো বলেছি, প্রবলেম তো করিনি কোথাও। গাইস 1 মিনিট, ঠিক আছে। আমি নর্মালি যদি ফর্মুলাটা করি যে না 10% বৃদ্ধি পেলে কত হয়, এটা 1/10 হয়। তার মানে 10 যদি প্রথম বছর হয়, পরের বছর 11, পরের বছর 10, এখানে 11, মানে এখানে হচ্ছে তোমার 100 টাকা, এটা হচ্ছে সুদ আসলে, আর এটা হচ্ছে সরি এটা সুদ আসলে, আর এটা হচ্ছে 11 11 121, এটা হচ্ছে তোমার মানে সুদ আসল, এটা সুদ আসল আর এটা আসল। আর এই কি বলছে চক্রবৃদ্ধি, মানে এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে, 21 হচ্ছে তোমার 121 এর সমান, তাই তো? চক্রবৃদ্ধি সুদ, ভাই কিছু ভুল করছি কি আমি, আমি তো বুঝতে পারছি না ভাই, লিটারালি এইটা হবে তোমার সুদে আসলে, কিন্তু এখানে তো সুদে আসলে বলেনি, আমাকে চক্রবৃদ্ধি সুদ বলেছিল। চক্রবৃদ্ধি সুদ যদি মাইনাস করি 121 21 হবে, 21 দেওয়া কত হয় ভাই, 21 কে 21 কাটে না তো, মানে 100 টাকা হবে আসল, কিন্তু এটা আমি বুঝতে পারছি যে 100 টাকা হবে আসল, আর 121 টা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। 100 টাকা আসল হবে আমি বুঝতে পারছি, কিন্তু আমি এটা কেন ভুল হচ্ছে, কোথায় যেন আমি ভুল করছি জানো। 10 চক্রবৃদ্ধি সুদে কোনো আসলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদে 121 টাকা হলে আসল কত হয়, 100 টাকা তো হবে, আমি তো কনফার্ম জানি, কিন্তু আমি কোথায় ভুল করছি এখানে, লিটারালি আমি অবাক হয়ে যাচ্ছি কোথায় আমি ভুল করছি। জাস্ট 1 মিনিট গাইস। দেখো বাচ্চা বাটি, এখানে আমি যেটা ভুল করছিলাম সেটা হচ্ছে এটা যে বাংলায় পড়ছিলাম আর ইংলিশে সুন্দর লেখা রয়েছে, বাংলা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। বাংলায় বলেছিল দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট হুইচ বিকামস 121 ইন 2 ইয়ার্স অ্যাট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে আসল টাকাটায় সুদে আসলে 121 টাকা হয়েছে। আমি যেখানে এটা মাইনাস করছিলাম এটা একটু ভুল হয়ে যাচ্ছিল, কারণ এখানে এইটা করার দরকার নেই। আমি যদি এটা মাইনাস না করি তাহলে এটা কি হবে, এটা বাদ চলে যাবে, ঠিক আছে, আমি বাদ দিয়ে দিলাম ধরো, ওকে, এটা বাদ, এখানে 121 হবে, আর এটা আমি কেটে দিচ্ছি, এই লাইনটা থেকে আমি বোঝাচ্ছি তোমাকে, ঠিক আছে। দেখো আমি ঠিকঠাক করেছি, বাট এখানে বোঝাতে গিয়ে বাংলা যেটা লেখা ছিল ওই বাংলার উপর বেশ করে আমার বুঝতে গিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে, এন্ড তোমাদেরকে বোঝাতে সমস্যা হচ্ছে। এখানে 121 ছিল, আসলে বলেছিল যে যেটা আসল টাকা ছিল সেটা বেড়ে গিয়ে 121 টাকা হয়েছে, মানে ওটা চক্রবৃদ্ধি না, এটা তোমার সুদে আসলে, এটা হচ্ছে তোমার সুদে আসলে এত টাকা হয়েছিল, ঠিক আছে। তাহলে এই টাকাটা সমানই 121, কিন্তু মাইনাস করার দরকার নেই, ঠিক আছে, ওটার জন্য ভুল হচ্ছিল। এবার দেখো এখানে 121 হলো আর নিচে 100, এবার এই 121 যদি কেটে দাও তাহলে 100 তখন চলে যাবে, তাহলে পি এর মানটা কত হবে, ওই 100 টাকা হবে। এটা হচ্ছে যে বাংলার ইংলিশে একটু প্রবলেম হয়, বাংলাটা বোঝাতে বুঝতে সমস্যা হচ্ছে, এটা তখন দিয়েছিল, কোনো কঠিন না, একেবারে সহজ। এবার যদি বলি এই যে জায়গাটা লিখেছি আমি, অনেকে বুঝতে পারেনি 10% মানে কি, 10 আর পার্সেন্টেজ মানে নিচে 100 হয়, তো এই 0 0 কাটলো তাহলে কত হবে, 1/10, মানে আজকে যদি 10 টাকা হয় 1 টাকা বাড়বে দিয়ে 11 টাকা হবে। তাই প্রথম বছরে ফার্স্ট ইয়ারে 10 টাকা ছিল সেটা 11 টাকা হয়েছে, দ্বিতীয় বছরে 10 টাকা ছিল 11 টাকা হয়েছে। এটা যদি গুণ করি তাহলে 100 টাকা, আর এখানে হচ্ছে 121 টাকা, এটা হচ্ছে সুদে আসলে, আর এটা হচ্ছে তোমার আসল, এটাকে বলা হয় আসল টাকা, আর এটা হচ্ছে সুদ আসল, এটা হচ্ছে সুদ প্লাস আসল। এখান থেকে যদি আসলটা বাদ দাও তাহলে 21 টাকা যেটা আসবে সেটা হবে তোমার চক্রবৃদ্ধি সুদ, এটা হবে তোমার চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এটা আসল হবে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে ব্যাপার। এইটা প্রশ্ন এসেছিল, তো একদম এরকম টাইপের প্রবলেম আসে পরীক্ষাতে, এন্ড খুবই ইজি হয়। যদি আমি বলি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বাড়ে না কমে, তা বলেছে, দেখো এটা কি বলে দেখো, বা কোন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, মানে চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার যদি আমি দেখতে যাই, সুদের হার কিন্তু প্রতি বছর সেমই আছে, কিন্তু টাকাটা বেড়ে যাচ্ছে, তো ওই মানে তোমার সময়ই থাকে, চেঞ্জ হয় না। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে না প্রতি বছর আসল পরিবর্তিত হয়, আসল কিন্তু পরিবর্তিত হয়, ঠিক আছে। এটা দেখো বলেছে জনসংখ্যা বৃদ্ধির হারে 3 বছর পর জনসংখ্যা হবে,
এখানে 2r%, তাহলে আরেক জায়গাতে 2r হতে হবে, ওই আবার 2r/100, তো এটা কেটে গিয়ে 50 হয়ে গেছে, আর nটা ছিল n, তাহলে এটা হবে অ্যান্সার। তো এরকম ব্যাপার, এটা তোমার মেশিনের দাম হবে 2r% হাফ, মানে ওই r/100 হলে 2r দিয়ে কাটলে r/50 হবে, আর এটা 2p টাকা ছিল এটা হবে, আর এটা ছিল 2n বছর, তাহলে এটা হবে না 2p 1 - r/100, এটা হবে অ্যান্সার। দেখো এই টাইপের ব্যাপার, যে সমান বৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যদি তিনটেই বুঝে যাও আরামসে হয়ে যাবে, কোনো ঝামেলার ব্যাপার নেই, নরমাল। ঠিক আছে, এখান থেকে একটা কথা বলি, এই অঙ্কগুলো ট্রাই করবে, পরীক্ষা এখান থেকে আসে, কিন্তু এই অঙ্কটা বলো, এই অঙ্কটা, এগুলো ট্রাই করবে। এন্ড খুব কঠিন না, অনেকে ভাবে যে কঠিন স্যার কি করে হবে, অনেকে ভাবে, কিন্তু অতটা কঠিন না। তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমার এই কাজটা, এই অঙ্কটা, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? n বছরে দ্বিগুণ বলেছে চক্রবৃদ্ধি সুদটা, এবং কত বছর সেটা 4 গুণ হবে সেটা আমাকে বের করতে হবে। ডাইরেক্ট একদম হয়ে যাবে, কিন্তু চেষ্টা করতে হবে, এটা কিন্তু বোঝার অঙ্ক এবং ভালো অঙ্ক। যারা যারা পারবে আমি খুব খুশি হব, এখানে কমেন্টে এটা জানাবে। ঠিক আছে, যদি কেউ না বুঝতে পারো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আমাকে মেসেজ করে, সেখানে আমরা করে দেবো। ঠিক আছে, এই 4টে অঙ্ক কিন্তু খুব ভালো, 4-5টা অঙ্ক করা উচিত প্রত্যেকটা স্টুডেন্টের এনএম জেএনএম জন্য। যারা যারা ম্যাথকে থেকে ভয় করে, আমি জানি অনেকে ভয় করে, তারপরে আমি চাইছি তোমাদের জন্য ইজি করার, যাতে তোমরা পরীক্ষা থেকে পারো, বুঝতে পারো, এটাই আমাদের মেন উদ্দেশ্য। ঠিক আছে, তো এতটাই ছিল আজকের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে জুড়ে যাও। তোমাদের এনএম জেএনএম এর সফলতা আনার জন্য এবিসি সেন্টার তোমাদেরকে সাহায্য করার জন্য অলওয়েজ রয়েছে। ঠিক আছে, তো এবিসি সেন্টার মানে হচ্ছে ইওর ফিউচার আওয়ার রেসপন্সিবিলিটি, তোমাদের জন্য আমরা আছি, জাস্ট তোমাদেরকে মেহনত করতে হবে, তোমার জন্য বাকি সব হয়ে যাবে। ঠিক আছে, কোনো চাপ নেই, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।